বিশ্বের চাকরির বাজারে আজ ভারত এক অপরিহার্য নাম। প্রযুক্তি, ব্যবসা কিংবা উদ্ভাবনে সর্বত্রই ভারতের প্রভাব চোখে পড়ার মতো। কিন্তু আপনি কি জানেন, ধনী দেশের তালিকায় ভারতের নাম রয়েছে অনেক নিচে। সর্বশেষ তথ্য অনুযায়ী 2023 থেকে 2024 অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় প্রায় $2,800। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় বর্তমানে $2,612। তবে এই দেশকে কি এমন আলাদা করেছে? ভারত কিভাবে এই অবস্থানে পৌঁছালো? আজকের এপিসোডে আমরা জানব ভারতের এই অসাধারণ উত্থানের গল্প। জানব ভারতে মানুষ কিভাবে জীবনযাপন করে। জানব ভারতে কি কি আছে। এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভারত দক্ষিণ এশিয়ার একটি বিশাল দেশ এবং বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র, যার সীমান্ত 5টি দেশের সঙ্গে সংযুক্ত। ভারতের উত্তরে রয়েছে চীন, নেপাল এবং ভুটান, পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ ও মায়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কার সাথে ভারত মহাসাগর দ্বারা পৃথক। এছাড়া ভারতের উপকূলরেখা বঙ্গোপসাগর, আরব সাগর এবং ভারত মহাসাগর দিয়ে ঘেরা। 2023 সালের তথ্য অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় 142,57,00,000-এরও বেশি, যা চীনের জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে। এই দেশটি 32,87,263 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যা আমাদের বিশ্বের মোট ভূমির প্রায় 2.4%। ভৌগোলিক এবং জনসংখ্যাগত বৈচিত্র্যের কারণে এটি বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ দেশ। ভারতের রাজধানী নয়াদিল্লি। দিল্লির মোট আয়তন প্রায় 1,484 বর্গ কিলোমিটার। 2011 সালের জনগণনা অনুযায়ী দিল্লির জনসংখ্যা ছিল প্রায় 1,63,00,000। এর মধ্যে নগরাঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা দেশের অন্যতম শীর্ষে। দিল্লি ভারতের শুধু প্রশাসনিক কেন্দ্রই নয়, এটি ভারতের অর্থনীতি, সংস্কৃতি এবং শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ গ্রামীণ এলাকায় বাস করে। সম্প্রতি তথ্য অনুযায়ী দেশের মোট জনসংখ্যার প্রায় 65% মানুষ গ্রামে বাস করে। 2001 সালের জনগণনা অনুযায়ী এই হার ছিল প্রায় 72.2%। শহরায়নের কারণে গ্রামীণ মানুষের সংখ্যা কিছুটা কমলেও গ্রামীণ জনসংখ্যার হার এখনও উল্লেখযোগ্য রয়েছে ভারতে। ভারত আগামী বছরগুলোতে জনসংখ্যার দিক থেকে আরও বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। 2036 সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় 152.2 কোটিতে পৌঁছাতে পারে, যেখানে নারীদের সংখ্যা হবে প্রায় 48.8%। ভারত একটি ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যময় দেশ, যেখানে বিভিন্ন ধর্মের অনুসারীরা সহাবস্থান করেন। সর্বশেষ 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার প্রায় 79.8% হিন্দু। ভারতে মুসলিম রয়েছে 14.2%, খ্রিস্টান 2.3%, শিখ 1.7%, বৌদ্ধ ধর্ম 0.7%, জৈন এবং অন্যান্য ধর্মাবলম্বীরা মিলে প্রায় 0.9%। ভারতের এই ধর্মীয় বৈচিত্র্য দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক জীবনে গভীর প্রভাব ফেলে। ভারতের মানুষ বিভিন্ন ভাষায় কথা বলে, কারণ এটি একটি ভাষাগতভাবে বৈচিত্র্যময় দেশ। ভারতের সংবিধানে প্রায় 22টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবে দেশের মোট ভাষার সংখ্যা প্রায় 1500-টিরও বেশি। হিন্দি ভারতের প্রধান ভাষা এবং এটি ব্যাপকভাবে উত্তর ও মধ্য ভারতে ব্যবহৃত হয়। ইংরেজি রয়েছে দ্বিতীয় স্থানে, যা দেশের ব্যবসা, শিক্ষা ও প্রশাসনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দক্ষিণ ভারতে তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়াম ভাষাগুলি স্থানীয়ভাবে প্রচলিত। এছাড়াও পশ্চিম ভারতে মারাঠি, গুজরাটি ভাষা প্রধান। আর পূর্ব ভারতে বাংলা, অসমিয়া এবং উড়িয়া ভাষাগুলো ব্যবহৃত হয় এবং পাঞ্জাবের মানুষ পাঞ্জাবি ভাষায় কথা বলে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যে অসংখ্য আঞ্চলিক ভাষাও ব্যবহৃত হয়, যা দেশের সাংস্কৃতিক এবং ভাষাগত বৈচিত্র্যের প্রমাণ। ভারতের জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যময়। দেশটি বৃহৎ আয়তন, বিভিন্ন ভৌগোলিক অবস্থান, সমুদ্র তীর, পর্বতশ্রেণী এবং মেরু অঞ্চলের কারণে নানা ধরনের তাপমাত্রা পরিলক্ষিত হয় ভারতে। এখানে গ্রীষ্মকাল, শীতকাল এবং বর্ষাকাল খুব ভালোভাবেই বোঝা যায়। ভারতে গ্রীষ্মকাল শুরু হয় মার্চ থেকে জুন মাসে। ভারতের গ্রীষ্মকাল খুবই উষ্ণ এবং আর্দ্র। এই সময় উত্তর ভারতে যেমন রাজস্থান, পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে গ্রীষ্মের তাপমাত্রা প্রায় 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যায়।
বিশেষ করে রাজস্থানে থাকা থার মরুভূমি এবং দিল্লি হরিয়ানা অঞ্চলে তীব্র তাপমাত্রা অনুভূত হয়। দক্ষিণ ভারতে যেমন কেরালা, তামিলনাড়ু, কন্নড় এবং গুজরাটের তাপমাত্রা কিছুটা কম থাকে, কিন্তু আর্দ্রতা থাকে অনেক বেশি। সমুদ্রের তীরে যেমন মুম্বাই, চেন্নাইয়ের তাপমাত্রা প্রায় 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, কিন্তু উচ্চ আর্দ্রতার কারণে গরম অনুভূত হয় অনেক বেশি। বর্ষাকাল শুরু হয় জুন থেকে সেপ্টেম্বরে। ভারতের বর্ষাকাল সাধারণত 4 মাস স্থায়ী থাকে, যেখানে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাত নিয়ে আসে। গ্রীষ্মের তাপমাত্রা কমে গেলেই আর্দ্রতা বৃদ্ধি পায়। মুম্বাই, কেরালা, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং পূর্ব উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ শুরু হয় এই সময়। উত্তর ভারতেও বৃষ্টিপাত থাকে, তবে পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক একটু কম হয়। ভারতের শীতকাল শুরু হয় নভেম্বর থেকে চলে যায় ফেব্রুয়ারি পর্যন্ত। ভারতের শীতকাল তুলনামূলকভাবে খুবই শীতল। উত্তর ভারত, বিশেষ করে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এই সময় এবং শুরু হয় তুষারপাত। এছাড়াও দিল্লি, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তরপ্রদেশের মতো অঞ্চলগুলোতে তাপমাত্রা থাকে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। ভারতের ইতিহাস হাজার হাজার বছর পুরনো এবং এটি পৃথিবীর অন্যতম প্রাচীন সভ্যতার অংশ। ভারতের অতীত ইতিহাস শুরু হয় সিন্ধু সভ্যতা দিয়ে, যা প্রায় 5000 বছর পূর্বে বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারতের অংশে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সভ্যতা অত্যন্ত উন্নত ছিল, যার মধ্যে উন্নত নগর পরিকল্পনা, লেখনী এবং জল সরবরাহ ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল। তবে হঠাৎ করে সিন্ধু সভ্যতার বিলুপ্ত হয়ে যায় এবং তার পরবর্তী সময়ে এই অঞ্চলে নানা আক্রমণ এবং অভ্যন্তরীণ পরিবর্তন ঘটে। বাঙালি, পাঞ্জাবি এবং দ্রাবিড়ীয় সংস্কৃতির মিশ্রণে ভারতীয় উপমহাদেশের রাজনীতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিসরে নতুন রূপান্তর ঘটে। মহাভারত এবং রামায়ণের মতো বিখ্যাত পৌরাণিক গ্রন্থগুলো ভারতীয় সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে, যা হিন্দু ধর্মের ভিত্তি হিসাবে কাজ করে। ভারতে মৌর্য সাম্রাজ্য শুরু হয় 322 থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ, যা ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। মধ্যযুগে মোগল সাম্রাজ্য ভারতের রাজনীতিতে প্রধান ভূমিকা পালন করে এবং একাধিক স্থাপত্য নিদর্শন যেমন তাজমহল ও দিল্লির দুর্গ নির্মিত হয়। 1700 শতকের শেষে ব্রিটিশ শাসনভার ভারতীয় সমাজ এবং সংস্কৃতিতে বিপ্লব সৃষ্টি করে। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জন করে এবং বিশ্বের সবচেয়ে বৃহৎ দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। ভারতের মানুষের কর্মজীবন এবং পারিবারিক জীবন দেশটির বহুমুখী ঐতিহ্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক কাঠামোর উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কর্মজীবনের দিক থেকে এই দেশ অতি দ্রুত বর্ধনশীল। তথ্য প্রযুক্তি, উৎপাদন শিল্প, কৃষি এবং পরিষেবা খাতে দেশটি উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছে। ভারতের কর্মসংস্থান মূলত বেসরকারি খাত এবং সরকারি খাতের মধ্যে বিভক্ত। সরকারি চাকরিতে সংরক্ষণ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা সমাজের নির্দিষ্ট শ্রেণীকে অগ্রাধিকার দেয়। তবে এই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে বারবার আন্দোলন এবং প্রতিবাদ দেখা গেছে, যা সামাজিক সমতার বিষয়ে বিতর্কের সৃষ্টি করে। ভারতের শ্রমশক্তির একটি বড় অংশ এখনও কৃষিক্ষেত্রে নিযুক্ত, যেখানে প্রায় 45% মানুষ কাজ করে। তবে শহরে এলাকায় তথ্য প্রযুক্তি এবং পরিষেবা খাতে কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। 2023 সালে বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ ইকোসিস্টেম হিসেবে স্বীকৃতি পেয়েছে এই দেশ, যেখানে যুব সমাজের অংশগ্রহণ লক্ষণীয়। ভারত সরকার 1951 সালে পরিবার পরিকল্পনা নীতি গ্রহণ করে। 2023 সালের হিসাব অনুযায়ী ভারতের নারী কর্মীদের সংখ্যা মোট কর্মশক্তির প্রায় 30%, যদিও এই হার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। ভারতের খাদ্যাভ্যাস একটি বৈচিত্র্যময় এবং অঞ্চল ভিত্তিতে বিভিন্নতায় ভরপুর। উত্তর ভারতে গম, ডাল, ঘি এবং দুগ্ধজাত পণ্যের আধিক্য দেখা যায়, যেখানে রুটি, পরোটা এবং তন্দুরি রান্না প্রধান। দক্ষিণ ভারতে নারিকেল ভিত্তিক খাবার যেমন ইডলি, ডোসা এবং সাম্বার জনপ্রিয়। খাবারের দিক থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত অনেকটাই কাছাকাছি। ভারতের শিক্ষা ব্যবস্থা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে পরিচালিত হয়, যেখানে বিভিন্ন রাজ্যগুলো নিজস্ব শিক্ষানীতি বাস্তবায়ন করে। দেশে প্রাথমিক শিক্ষা আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে এবং এর ফলে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির হার বেড়েছে। তবে এখনও অনেক গ্রামীণ এবং দুর্বল এলাকার শিশুদের শিক্ষার সুযোগ সীমিত।
ভারতের প্রাকৃতিক এবং জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময়। গঙ্গা নদী ভারতবর্ষের অন্যতম প্রধান এবং পবিত্র নদী, যা ভারতের উত্তরাঞ্চল দিয়ে প্রবাহিত হয়। এটি হিমালয়ের গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর পর্যন্ত প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়। গঙ্গার জল পবিত্র এবং ধর্মীয় গুরুত্বের জন্য ভারতের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত শ্রদ্ধের একটি বিষয়। এই ছিল ভারতের ইতিহাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এপিসোডটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে STR বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। সো দেখা হচ্ছে পরের এপিসোডেই।